ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আরও একটি শীতের সকালে রওনা হলাম নতুন কিছুর সন্ধানে। শহরের একটু পাশেই যাব আজ। শীতের সকাল, চারিদিকে বেশ কুয়াশা। আজ আমি যাচ্ছি খেজুরের রস থেকে রস সংগ্রহ করে তা থেকে কিভাবে গুড় তৈরি হবে সেই প্রক্রিয়াটি দেখাতে। চলুন আমার সাথে আপনারাও। খেজুর রস সাধারণত খুব ভোরে সংগ্রহ করা হয়। পুরো প্রক্রিয়াটি আপনাদের দেখতে হলে কিন্তু খুব ভোরে যেতে হবে। রিক্সা যোগে চলে আসলাম নিশান মোড়ে। নিশান মোড়ে একটি বিখ্যাত ব্যক্তি গগন হরকরা তারই ভাস্কর্য বানানো ছিল। লাহিনী বটতলা থেকে ঢাকা রোড পার হয়েই গ্রামের একটি সুবাস ভেসে আসলো নাকে। গ্রামের মাতাল করা সুবাসে আমি শীত ভুলে মুগ্ধ। চারিদিকে এত কুয়াশা, তখনও জ্বলছিল সমস্ত গাড়ির হেডলাইট। আশেপাশের দোকানপাটগুলোও বন্ধ ছিল। একটু রোদের দেখা মিললেই হয়তো আসতে শুরু করবে দোকানিরা। একটু এগোতেই গ্রামের রাস্তায় চলে আসলাম। চোখে পড়ল চারিপাশে সরিষার ক্ষেত। যতই গ্রামের পথে এগোচ্ছি কুয়া তত স্পষ্ট। খেজুর গাছের সারি, আশেপাশে ছিল গ্রামের মেঠো পথ। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার গন্তব্যে। শুকনো খেজুর পাতার বেড়া দিয়ে ঢাকা হয়েছে জায়গাটি। জড়ো করা অনেক শুকনো খেজুর পাতা। পাশের ফসলের মাঠের দিকে তাকালে তখনও দেখা যাচ্ছিল বেশ কুয়াশা। এই শীত উপেক্ষা করে চলছিল ফসল বোনার কাজ। এলাকার ছেলে পেলে বুনছিল পেঁয়াজের চারা। মাঠে পড়েছে। প্রথমে চাষিরা পেঁয়াজের বীজ বপন করে, সেখান থেকে চারা বেশ বড় হলে কেউ চারাগুলো বিক্রি করেন। এভাবেই গাছ ধরে কেউ বা নিজের চারাই বপন করে থাকেন নিজের জমিতে। অনেকে বাজার থেকেও চারা কিনে এনে বপন করেন জমিতে। এখন সময় পেঁয়াজের চারা বপনের। শীতের সকাল হলেও প্রতি বাড়ি থেকে জোর ধরে লোকজন চলে এসেছে চারা বপন করতে। একদিকে চলছে চারা বপন, আরেকদিকে চলছে ট্রাক্টর দিয়ে জমি চাষ। গ্রাম বাংলার এই ঐতিহ্যগুলো কিন্তু সত্যি অনেক মনোমুগ্ধকর। নিয়ে নিলাম এক গ্লাস খেজুরের রস। কুয়াশার ভেতর এমন খোলা মাঠে দাঁড়িয়ে খেজুর রস খাওয়ার অনুভূতিও কিন্তু অসাধারণ। আমার সাথে আরো অনেকেই উপভোগ করছিল এই খেজুর রস। কত নিয়ে না
আশেপাশে অনেক খেজুরের গাছ, এই খেজুর গাছ থেকেই চাষিরা রস সংগ্রহ করেন। নিয়ে আসতে রাতে ফেলে দিয়েছে। আবার আশেপাশের গ্রাম থেকেও কিছু রস সংগ্রহ করে আনেন গুড় তৈরির জন্য। রস জাল দিয়ে গুড় তৈরি করা হবে মূলত এই চুলায়। চুলাটি তৈরিতে আছে বেশ শিল্পের ছোঁয়া। মাটি দিয়ে চুলাটি তৈরি করা। চুলাটির একদিকে আছে জাল দেওয়ার জন্য খড়ি দেওয়ার পথ, অন্য দিক থেকে একটি পথ তৈরি করা হয়েছে খড়ি পুড়িয়ে যে ছাই তৈরি হবে সেই ছাইগুলোই উত্তোলন করার জন্য। দেখতে দেখতে ভ্যানে করে এভাবে রস নিয়ে চলে আসলো গাছিরা। এরা এভাবে বড় কোটাতে করে রসগুলো নিয়ে আসে। হাঁড়ি বা মাটির হাঁড়াতে করে রসগুলো আনতে গেলে ভ্যানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বড় বড় এভাবে কন্টেইনারে করে আনা হয় রসগুলো। সংগ্রহ করে আনা রসটি জাল দেওয়া হবে মূলত এই পাত্রটিতেই। এই পাত্রটিকে মূলত চাতাল বলে থাকেন গ্রামের অধিবাসীরা। এই পাত্রটি এনারা অর্ডার দিয়ে টিন দিয়ে বানিয়ে থাকেন দোকান থেকে। আপনারা চাইলে বিভিন্ন সাইজের চাহিদা অনুযায়ী এই টিনের তৈরি চাতাল বা পাত্রটি তৈরি করে নিতে পারেন। চাতালের মাপ অনুযায়ী মূলত চুলাটি তৈরি করা হয়। এবার চাতালের ওপর দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে আনা খেজুরের রসগুলো। হাঁড়িতে যেই খেজুরের রসটি সংগ্রহ করা হয়েছিল সেই খেজুরের রসটি ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে এর ভেতরে কোনো আবর্জনা না থাকে। আবর্জনা বলতে গাছের বাকল জাতীয় অংশগুলো থাকতে পারে, সেটি যাতে রসে না থাকে তার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়। মাটির হাঁড়াগুলোতেই কিন্তু রসগুলো গাছে থেকে সংগ্রহ করা হয়। সারা রাত এই মাটির হাঁড়েই কিন্তু রসগুলো অল্প অল্প করে জমা হয়। রস ঢালবার প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়াটি চলতে চলতেই আমি আবারও চলে গেলাম পেঁয়াজের বীজ বা চারা বপন করা দেখতে। শীতের সকালে খুব উদ্দীপনা এবং খুব উৎসাহ সহকারে কিন্তু সমস্ত চারাগুলো বপন করছিল ছোট ছোট ছেলেরা।
গ্রামে থাকা মানুষদের এমনই সৌহার্দ্য, সবাই সবার কাজে এভাবেই সাহায্য করে থাকে। এভাবে একটি লাঠির সাহায্যে একটি লাইন টেনে দেয়া হচ্ছে এবং অন্যরা বপন করছে পেঁয়াজের চারাগুলো। খুব সুন্দরভাবে সুন্দর শিল্পীর হাতে এরা একে একে সমস্ত চারাগুলো বরাবর লাইনে বপন করে যাচ্ছে, যা দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছিল। শুকনো খেজুর পাতায় মূলত জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। সেই শুকনো খেজুর পাতার বাকলেই আগুন ধরিয়ে চুলার জাল ধরিয়ে দিচ্ছেন একজন গাছি। শুকনো খেজুর পাতা ডাল বাকলি কিন্তু এনারা ব্যবহার করে থাকেন রস থেকে গুড় তৈরির জ্বালানি হিসাবে। চুলায় জাল ধরিয়ে দেওয়া হয়েছে, আস্তে আস্তে জ্বালানো হচ্ছে খেজুরের রস। এই গাছটা ধরতে আমার নিলে ওরা দেড় ঘন্টা ধরতে। রসে কিছুটা ফেনা উঠেছিল, সেগুলোই তুলে ফেলা হচ্ছে ছাঁকনির সাহায্যে। একবার ধরে গেলেই খেজুরের বাকলে খুব সুন্দর করে জ্বলে উঠল চুলা। আশেপাশের গাছ থেকে রস সংগ্রহ করতে একজন গাছি চলে গেলেন। সেগুলো এনে ঢেলে দেয়া হবে জালকৃত খেজুরের রসে। ঘাস দিয়ে মাউড় হয়ে গেল। মাউড় বাস মা দিচ্ছ না। আমিও তার সাথে চলে গেলাম খেজুরের রস সংগ্রহ দেখতে। পুরো প্রক্রিয়াটি ছিল কিন্তু খুবই ইন্টারেস্টিং। শীতের সকাল, চারিদিকে অনেক কুয়াশা। এই কাজটি যেহেতু খুব ভোরে করতে হয়, কাজটি অনেকটা কষ্টসাধ্য। তারপরেও যেহেতু খেজুরের রস, খেজুর গাছ কাটা, গুড় তৈরি সমস্তটি গাছিদের একটি পেশা, তাই তারা এটি খুব আনন্দের সাথে এবং যত্নের সাথে করে থাকেন। গাছ থেকে মাটির হাঁড়িতে রস সংগ্রহ করে চলে আসছি চুলার পাশে। চারিদিকে তখনও কুয়াশা, তবুও কর্মব্যস্ত মানুষেরা গাড়ির হেডলাইট জ্বালিয়েই কিন্তু বেরিয়ে পড়েছেন তাদের নিজ নিজ কর্মে। গাছিরা মূলত এমন জায়গাটি বেছে নেন যার আশেপাশে থাকে অনেক খেজুর গাছ, যাতে আশেপাশ থেকেই অল্প সময়ে রস সংগ্রহ করে তারা করতে পারেন গুড় তৈরি।
বাংলাদেশের অনেক এলাকায় খেজুরের গাছ নেই বললেই চলে, আবার অনেক এলাকার মাটি খেজুরের গাছের জন্য খুবই উপযোগী। সেই সব এলাকাতেই মূলত দেশের বিভিন্ন স্থান থেকে গাছিরা এই শীতের সময় এসে বসতি স্থাপন করেন এবং খেজুর রস সংগ্রহ করে তৈরি করে থাকেন তাদের এই খেজুরের গুড়গুলো। গাছিরা এই শীতের সময়টি রস সংগ্রহ এবং গুড় তৈরি করে তা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহের জন্য বেছে নেন। যা গাছিদের জন্য অনেক উপকারী এবং পাশাপাশি আমাদের সমগ্র দেশবাসীর জন্য উপকারী, কারণ এই শীতের সময় আমরা সবাই পিঠাপুলি খেতে পছন্দ করি এবং এই পিঠাপুলি আমাদের একটি ঐতিহ্য। এই পিঠাপুলি তৈরিতে বিশেষ একটি উপকরণ প্রয়োজন হয়, তা হচ্ছে খেজুরের গুড়, খেজুরের রস। খেজুরের রস বা দই ছাড়া আমরা কিন্তু শীতের সময় পিঠাপুলি ভাবতেই পারি না। ওয়ার্কশপ কি করছে, কি দিচ্ছে না দিচ্ছে ঠিক না। ফাইটিং তো ওইসব দিলে থাকবে, পাক দিতে হবে, পাক করে দিতে হবে। কুয়াশা তখন বেশ কমে গেছে, গাড়ির সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। রাস্তায় আমি কিন্তু এসেছি ভোর 6টায়। সমস্ত রস সংগ্রহ করতে কেটে গেছে বেশ খানিকটা সময়। এভাবে রস সংগ্রহ দেখতে হলে আপনাদেরও কিন্তু যেতে হবে বেশ ভোরে। তো গাছ লাগা বাংলাদেশের অনেক এলাকাতেই কিন্তু এভাবে খেজুর রসের গুড় বানানো হয়, তবে কুষ্টিয়া যশোর অঞ্চলে তা একটু বেশি। যশোরের খেজুর গুড় কিন্তু বাংলাদেশে বেশ বিখ্যাত। শুধুমাত্র খাঁটি খেজুরের রস এভাবে জাল করেই কিন্তু তৈরি করা হয় মজাদার খেজুরের গুড়। এখন কিন্তু আর বেশি কিছুই দিতে হবে না, জাল করতে হবে খেজুরের রস একদম মাঝারি আঁচে। এই রস আস্তে আস্তে জাল হবে, জাল হতে হতে আস্তে আস্তে ক্যারামালাইজড হয়ে রূপান্তরিত হবে খেজুরের মজাদার গুড়ে। খেজুরের রস এভাবে জাল দিতে দিতে কিন্তু রসে এভাবে ফেনা ওঠে, সেই ফেনাটি একজন তুলে দিচ্ছেন এভাবে একটি চামচ দিয়ে। এই ফেনাটি অনেক সময় তারা ফেলে দেন বা অনেক সময়
বাসায় থাকা গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করে থাকেন। যেহেতু ফেনাটি খেজুর রস থেকে উৎপাদিত, এই ফেনাটি একটু মিষ্টি হয়ে থাকে, এটি কিন্তু বাসায় থাকা গরু ছাগলেরা খেতে বেশ পছন্দ করে থাকে। তাছাড়া এটি কিন্তু সেই পশুদের জন্য বেশ উপকারী একটি খাদ্য। অল্প অল্প করে ক্রমাগত ফেনাগুলো তুলে ফেলার পরে কিন্তু সমস্ত ফেনাগুলো উঠে গেছে, আর ফেনার পরিমাণ বাড়ছে না। এভাবেই একজন কিন্তু ক্রমাগত জাল দিয়ে যাচ্ছেন। মাটির হাঁড়িতে রাখা এই চুনগুলো সাধারণত এনারা মাটি হারাতে ব্যবহার করে থাকেন। হাড়ার রং সাদা করার জন্য এই চুনগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই হাঁড়িগুলো মূলত এনারা বিকেল বেলা বা রাতের বেলা গাছে ঝুলিয়ে রাখেন, সারা রাত তাতে অল্প অল্প করে জমা হতে থাকে খেজুরের রস। এখন ফেনা ওঠার পরিমাণ একেবারেই কমে গেছে, তারপরেও হালকা পরিমাণ ফেনা উঠলে তা কিন্তু তুলে ফেলে দেওয়া হয়েছে। অনবরত একজন এভাবে জাল দিয়ে যাচ্ছেন, আর একজন কাঠির একটি লাঠি দিয়ে অনবরত রসটি নাড়া দিয়ে যাচ্ছেন এবং পরখ করছেন যে খেজুরের রসে একটি তার এসেছে কিনা। তার বলতে সাধারণত আমরা বুঝি খেজুর রসের একটি রেখা বা শিরা এসেছে কিনা। গাছিরা এনাদের ভাষায় খেজুরের তার বলে থাকেন। আসলে এটি মূলত একটি আঠালো ভাব, যা দেখে তারা বুঝতে পারেন খেজুরের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়াটি কোন পর্যায়ে আছে। রসটি জাল করবার সময় কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছিল। তারপরেও এনারা এইভাবেই কষ্ট করে তৈরি করে থাকেন আমাদের সবার পছন্দের খুবই উপাদেয় একটি মজাদার খাবার, খেজুরের গুড়।
খেজুরের রস কিন্তু এবার খুব বেশি করে জাল হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু এটি ক্যারামেলাইজড হয়ে লাল রং ধারণ করছে। এই রসটি কিন্তু আস্তে আস্তে আরও বাষ্প আয়িত হয়ে গুড়ে পরিণত হবে। খেজুরের রসটি মূলত 30 থেকে 45 মিনিট এভাবে জাল করলেই কিন্তু আস্তে আস্তে ক্যারামেলাইজড হয়ে এর রং লাল বর্ণ ধারণ হয়ে যায়। চারিদিকে প্রচুর শীত হওয়ায় এভাবে শীতের সময় গরম চুলার পাশে থাকতে কিন্তু আমার দারুণ লাগছিল। খেজুরের রস জাল হয়ে যতটা লাল বর্ণ ধারণ করছিল ততই কিন্তু সুন্দর একটি ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ছিল। মিষ্টি একটি খেজুর গুড়ের ঘ্রাণ ছিল সেটি, যা কিন্তু ছিল খুবই উপভোগ্য। খেজুর গুড় মূলত দুই ধরনের হয়, একটি হচ্ছে দানা গুড়, একটি হচ্ছে ঝোলা গুড়। অনেকেই কিন্তু এভাবে গুড় হওয়ার আগে মুহূর্তেই যখন রস অবস্থায় থাকে তখনই কিন্তু ঘন রসটি নিয়ে ঝোলা গুড় হিসেবে খেয়ে থাকেন। এটি কিন্তু পাউরুটি বা গরম গরম চালের রুটি, গরম গরম গমের রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। এছাড়াও এই ঝোলা গুড় দিয়ে চাইলে মুড়ি, মুড়কি, খই মাখা প্রভৃতি তৈরি করা সম্ভব, এবং যেটি কিন্তু খেতে অনেক মজাদার এবং আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার।
খেজুরের রস জাল দেওয়া প্রায় শেষ পর্যায়ের দিকে। এবার কিন্তু কাঠের একটি লাঠি দিয়ে অনবরত গুড়ের বা রসটিকে নাড়তে হবে। হচ্ছে হোক মেলা দিত নাকি কি রস সন্ধ্যার পর 7টার দিক আর এদিক সকালে আসেন 7টা-8টার দিকে এবারে একটু না এভাবে খেজুরের রসটি অনবরত নাড়তে নাড়তে কিন্তু তার মধ্যে একটি দানা ভাব চলে আসে। আজকে আগুন হচ্ছে একটা যে হাড়ের মধ্যে লিয়েন লিখে রে পিঠে ঝোলা রেখে তাহলে একটু ঠান্ডা একটু গরম গরম লাগবে তাতে আরেকটু ভালো খেজুর রসটি খুব ভালোভাবে জাল করা হয়েছে এবং এভাবে এর ওপরে কিন্তু অসংখ্য বাবল দেখা যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু এনারা অল্প পরিমাণ গুড় চেখে দেখেন ক্যামেরার দোষ না এর তার কেমন হয়েছে, এটির থেকে এখন গুড় তৈরি সম্ভব কিনা। যখন এইভাবে অসংখ্য বাবল দেখা যায় তখন এনারা এই চাতালটি মাটিতে নামিয়ে ফেলেন। এবারে কিন্তু আসল পরিশ্রমের কাজ। এবার এই কাঠের লাঠিটি দিয়ে অনবরত এভাবে এগুলোকে নেড়ে দেওয়া হবে। এই রসগুলো অনবরত নাড়তে নাড়তে কিন্তু এর মধ্যে গুড়ের একটি দানা ভাব চলে আসবে। বাইদেন না যতটা সম্ভব খুব টেকনিকের সাথে কিন্তু এনারা এই খেজুরের রসটি নাড়তে থাকেন। বারবার এভাবে সমস্ত রসগুলোকে এক সাইডে আনা হয়, তারপর আবার এভাবে কাঠের এই লাঠি দিয়ে নাড়া হয়। অল্প পরিমাণ রস নিয়ে এভাবে অনবরত নেড়ে দেখা হচ্ছে গুড়ের কি অবস্থা। রসটি জাল করবার ফলে কিন্তু এর মধ্যে অলরেডি একটি আঠালো ভাব চলে এসেছে। তারপরেও রসগুলো বারবার এভাবে নেড়ে নেড়ে এর মধ্যে একটি গুড়ের তার তৈরি করে নেওয়া হচ্ছে এবং সেই তারটি আবারও মিশিয়ে দেওয়া হচ্ছে তরল গুড়ের সাথে। এভাবেই কিন্তু সমস্ত গুড়গুলো কাঠের লাঠির সাহায্যে এভাবে নেড়ে নেড়ে শক্ত একটি গুড় তৈরি করে নেওয়া হয়। दिमाग আগে করেছিল তাই না হবে আমার লাগবে না
ওই মালকের মানানি বাদ মানে শক্ত কালার নিয়ে কালার ওই গুড়টার আটা কাটানোর লাগে বেচতে দেয়া খাটলো আছে একটু শুইতে এক শালা পারবি না বড় কটা ফুল দিলাম ডাকবেন হ্যাঁ ডাকবেন ভালো জমায় সমস্যা নেই তো মোটা হলে জমবি না দেরি হবে মেলা সমস্যা কি মোটাই হয় ভাই পাতলা হলে নরম হলে আবার কম যাবে এটা কি যে ইবানা পাকা নিয়ে গেল বেশি তো সব একবারে এরকম বড় তাপাল উড়ি উড়ি যা তাকাল দিদি করতে এক তাপালের উড়ি না অল্প বয়সে তাকাল এই ভাই এটি তুলা যাবেন দুইটা ডাব্বুর জানার এরা কিন্তু শক্ত যাবে ভাই হ্যাঁ শক্ত যাবেন রক্ত তো একটু হতেই হবে দানা একটু দানা সেটা একটু বেশি হইতে পারে কতটুকু দুইজনের 2 কেজি আস্তে এক আন্দাজ থাক থাক দেখি হাজার থেকে এটিও গাবলার ভিতরে এই যে কথা দাও 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 বাড়ি গেলাম 100 টাকা দানা হয়ে যাবে আপনারা এইরকম করে গুড় বানা বেছেন না বীজ গুড় ভাই ওইটা বেচা দিলি ওগো আপনার গায়ে ওই গুড় খাওয়ার লোক নাই বুঝলেন 1000 টাকা কেজি কেটা নিবি খাল লোকটা থাকা লাগবে নিলে তো যাওয়াই যা সেরা করে যা তো ভিডিও দিতে পারি এই এসবগুলো হচ্ছে ইয়াস বিক্রি হয় বেশি সৌদি আরব বুঝছেন সমস্ত লিকুইড গুড়গুলো এভাবে অনবরত কাঠের লাঠি দিয়ে নেড়ে নেড়ে এভাবে ফেনা তৈরি করে সেগুলো আবার বারবার করে মিশিয়ে দেওয়া হচ্ছে তরল গুড়ের সাথে।
এভাবেই কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যাবে মজাদার খেজুরের গুড়টি। এই প্রক্রিয়াটির সময় কিন্তু আশেপাশে অনেক লোকের সমাগম ঘটে। সবাই কিন্তু এই প্রক্রিয়াটি দেখে বেশ মজা পান। তাছাড়া রস জাল দেওয়া খুব ভোরে শুরু হলেও এই প্রক্রিয়াটি হয় সাধারণত 9টা থেকে 10টার দিকে। সেই সময় এলাকাবাসী হালকা মিষ্টি রোদে দেখতে পছন্দ করেন এই খেজুর রস জাল দিয়ে গুড় তৈরিটি। একটা প্যাকেটে মারবে আর একটা প্যাকেটের ভিতরে ঢুকা দাও হাতে করে নিয়ে যাও। প্রক্রিয়াটি দেখতে যতটা সহজ তার থেকেও কিন্তু বেশ কঠিন। এটি কিন্তু খুব পরিশ্রমের একটি কাজ। তারপরও আমাদের সকলের পছন্দের জন্য এবং সকলের একটি ভালো খাবার উপহার দেওয়ার জন্য এই পরিশ্রমের কাজটি করে থাকেন আমাদের দেশের গাছিরা। চকলেট খেয়ে যান। আরে দাঁড়ান। হ্যাঁ স্বাদের গুড় তো খানিনি, হাতে হবি কিন্তু হাতে স্বাদ। আগে আজ আগে আপনি দোকানদার মানুষ, আপনাকে একটু টেস্ট করে দেখে যান, চলবে দেখি। দেখি এই পর্যায়ে কিন্তু অনেকেই চেখে দেখছিল খেজুর গুড়টি খেতে কেমন লাগছিল। এভাবে গরম গরম খেজুরের গুড় খেতে কিন্তু দারুণ লাগে। আমিও একটু টেস্ট করে নিয়েছি খেতে কেমন। এটি কিন্তু খেতে দারুণ ছিল। ওইটা হাতে দেন নি ভাই, দেখেন কেমন করে খাবেন, হাতে দেন। সুইন গামের মতন হয়ে গেছে। দেখবেন কাকা, হ্যাঁ বিক্রি হয় নাকি? লাগি যা আরো ছোট দাঁত দেয়। আবারও কিন্তু এভাবে কাঠের লাঠির সাহায্যে এভাবে নেড়ে নেড়ে তৈরি করে নেওয়া হচ্ছে গুড়টি। এটি কিন্তু শেষ পর্যায়ের খেজুর গুড়ে কাঠের লাঠি দিয়ে এভাবে নাড়া। খুব ভালোভাবে সমস্ত গুড়টি তৈরি হয়ে গেছে। এবার এটি একটি গামলায় তুলে নেওয়া হবে। হ্যাঁ বিক্রি হবে নেন এ মাল যদি বানা দে, এই ছোট একাধ ব্যাংক গুড়ির তো ভাগ্য রেট আছে, কত পাগল গুছাবো না, গুছাতে হবে। আজও গুছলো, কাল আর এক গুড় গুছাবো না। ও হাঁটলে কি হবে? শেষ পর্যায়েও কিন্তু এভাবে বারবার নেড়ে দেওয়া হচ্ছিল খেজুরের গুড়গুলো। এক সপ্তাহ পর হবে। তুই বাদলি আমার আরো 5-7 দিন মোটরের নাম যার জন্য বাদে 3-4 জনের মিলায় গিয়ে বিশ্বাস না থাকলে আসি দাঁড়া থাকতে হবে বা
তুলি দিব, জাল দিয়ে নামা দিব, টাকা দিবেন লিয়ে আসিল। হয়তো আপনার বিশ্বাসের কথা কই নাকি সব আপনারা বানাই 300 ব্যস্ত আমি 600 করব আমাদের তো দেখে আপনি কত ভালো যাবি তাহলে। চিনি দেখলা এটা দিয়ে দিল সে যে সুন্দরবনের যে করে আবার আসে। মন কেমন নিয়ে চলে আসে কাকা ওঠেন ভিতরে ঢুকে আপনাকে দে আমি আমার সামনে সমস্ত গুড়গুলো এবার ঢেলে নেওয়া হচ্ছে সেই গামলায় ঢেলে আবারও কিন্তু এটি কাঠের একটি লাঠি দিয়ে নেড়ে দেওয়া হবে। ছুটে যাবে দিলে কেমবা, ওর ভিতরে দিতে হবে ওই লকটা। এই খুঁটি মারা হয়নি, বুঝতে পারছেন? কালকে তাই বেরগা হয়েছে। ওইটি নিচে যে থাকবার সে জায়গা মতন দুয়াবা, তাহলে গা কাজ হয়ে যাবে। দানা বেঁধে গেছে, দানা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো হই যেভাবে ঘুটে দিলিও আরো ঘোটা বাকি আছে, ওই যে ওইটা আর ঘোটা হ্যাঁ? আর ঘোটা হবে চাতাল না। বা টিনের তৈরি যে পাত্রটিতে গুড় জাল করা হয় সেই গুড়ে পাত্রে লেগে থাকা এখনো ঘুরবে, গুড়গুলো ওটা কিন্তু অনেক অঞ্চলে মুড়ি লাঠিতে ওর মাখিয়ে ভিতরে খাওয়া ঘুরবে, হয়। কালকে আমি এটি দেখছিলাম। কিন্তু খেতে দারুণ লাগে। আর একবার ঘুটা হয়। আরেকবার ঘোটা দিবে, ভালো মতো দানা পড়বে একদম। অন্য কোনো দিন আপনাদের আমি এই চাতালের মুড়ি মেখে খাওয়ার দৃশ্যটি দেখাবো। না এর ভিতর পাটালি গুড় বানান না আপনারা? মতো মতো এর লাগিয়ে দাও পাটালি গুড় হিসেবে বেচেন তাই না? লাগিয়ে দাও যেতে পারে এটা এইগুলো ও এটাও লাগবে ছাড়াইতে হবে, ওইটার পরে এটাও ছাড়া নেওয়া হবে। আমি দেখতাম আমাদের ওই চুয়াডাঙ্গার ওই এলাকায় এর ভিতরে মুড়ি দিয়ে সব খাই দেখি। অনেক জায়গায় খাই, আমার এখন খাইছে অলরেডি 3 দিন 3 খাইছে। দিন এখানেই খাইছে লোক আছে ওইগুলা খাওয়ার লোক আছে আলাদা সবগুলা খাইতে যায় না গুড় ইয়া কম তো আজকে রস কম। পরে ওইগুলা বাইরে আছে। এখন এক গাবলা নিয়ে এসে নতুন ধানের মুড়ি দিয়ে সমস্ত তরল গুড়গুলো এভাবে গামলায় ঢেলে নেওয়া হয়েছে। এটি কিন্তু দেখতে খুব লোভনীয় লাগছিল, খেতেও কিন্তু দারুণ লোভনীয় ছিল। এই পর্যায়ে কিন্তু আবারও একটি কাঠের নাকুর বা মোটা লাঠি দিয়ে এই গুড়গুলোকে অনবরত নেড়ে দেওয়া হবে। এতে করে এই লিকুইড গুড়গুলোর ভিতর একটি গাঢ় ভাব চলে আসবে। ওইটা দানা বলি কত সময় লাগছে? দানা পড়বি বিকাল তরিকা এটা আপনি যত থাকবে আর যত ঠান্ডা শেষ হয়ে যাবে একদম পাথর তখন একদম শক্ত হবে শক্ত হবে। তারপরে গা ভাঙতে হবে আমি দেখতেছি উপর ঘনত্বটা কেমন। দেখতে অনেকটা সহজ হলেও রস সংগ্রহ থেকে গুড় তৈরি পুরো প্রক্রিয়াটি কিন্তু বেশ কঠিন এবং শ্রম সাপেক্ষ। আমাদের বাঙালিদের সবাইকে এই পছন্দের খেজুরের গুড় উপহার দেওয়ার জন্য গাছিরা কিন্তু অনেক কষ্ট করে থাকেন। তাদেরকে অনেক শ্রদ্ধা আমাদের তরফ না থেকে। বললে যে যা বলছি তাই করেন তো বুঝেন পরে বোঝাতে মনে না তাদের এই পরিশ্রমের জন্যই কিন্তু আমরা মজাদার পিঠাপুলি তৈরি করতে পারি এই আসল খেজুরের গুড় দিয়ে। না এই আসে তো
বেশি খাদ্য গেলে বয়স বেড়ে গেলে কিন্তু তারা আর খাইতে পারে না। এই গাছিদের কঠোর পরিশ্রমের জন্য আজও টিকে আছে গ্রাম বাংলার ঐতিহ্য। অতিরিক্ত খাওয়া সেই ঐতিহ্যই বহন করে গ্রাম বাংলার মজাদার পিঠাপুলি। শীতের সময় পিঠাপুলি ছাড়া যেমন চলে না, ঠিক তেমন কিন্তু পিঠাপুলি তৈরিতে এই আসল খেজুরের গুড় ছাড়াও কিন্তু একেবারেই সম্ভব নয়। একটা ডিটা এবার তাদের ঘরে থাকা এভাবে একটি ফ্রেমের মধ্যে লিকুইড গুড়গুলো ঢেলে দেওয়া হচ্ছে। এই লিকুইড গুড়গুলোই জমাট বেঁধে তৈরি হবে পাটালি গুড়ের। চারিদিকে কাঠের তৈরি ফ্রেম এবং মাঝে এভাবে পলিথিন বিছিয়ে তার উপর গুড়গুলো বিছিয়ে দেওয়া হচ্ছে। গুড়গুলো যখন শক্ত হয়ে যাবে তখনই কিন্তু এখান থেকে কেটে তৈরি করা হবে পাটালি গুড়। বিভিন্ন সাইজের পাটালি এখান থেকে তৈরি করা সম্ভব। মেয়াদি মুরগ আমাদের অনেক মানুষের বাসায় আবারও নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে পৌঁছে যাব আমি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কতক্ষণ লাগে জমতে? 2 ঘন্টা আধা ঘন্টা? না, তার আগে হয় 2 ঘন্টা লাগবে। আজ নরম দিন, আজ জমতেই চাচ্ছে না গুড়। আজ রোদ নাই তো, দিন নরম যে। মুশকিল একদিক একদিক